আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা আরবি হরফের মাখরাজ শিখব, অর্থাৎ আরবি হরফগুলা কোথা থেকে কিভাবে উচ্চারণ হবে এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ যদি আপনি মাখরাজ ভালো করে না পারেন, অর্থাৎ আরবি হরফের উচ্চারণগুলো কোথায় থেকে কিভাবে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে শুদ্ধ করে আরবি হরফগুলো উচ্চারণ করতে হবে, এই বিষয়গুলো যদি আপনি না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া কখনো শুদ্ধ হবে না। তো আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ করতে হলে অবশ্যই আপনাকে আরবি হরফের সঠিক উচ্চারণ জানতে হবে। আর আরবি হরফের সঠিক উচ্চারণের একমাত্র উপায় হচ্ছে মাখরাজ জানা। অবশ্যই আপনাকে মাখরাজ জানতেই হবে। তো আজকের এই ভিডিওতে আমরা মাখরাজগুলো খুব ভালো করে বিস্তারিত শিখব। তো এই ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনারা আমার এর আগে দুটি ভিডিও না দেখে থাকেন, অর্থাৎ প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে আরবি হরফ বানান করে সঠিক উচ্চারণ শিখাইছিলাম, কোন হরফে এক আলিফ টান হবে, আবার কোন হরফে 4 আলিফ টান হবে, আবার কোন হরফে টান হবে না। এই বিষয়গুলো আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে বোঝাইছি। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তো আমরা আজকের এই ভিডিওতে শিখব মাখরাজ। তো মাখরাজ বুঝতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে মাখরাজ কাকে বলে। দেখুন এখানে লেখা আছে, আরবি হরফের সঠিক উচ্চারণের স্থানকে বলা হয় মাখরাজ, অর্থাৎ হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আমরা এই হরফগুলা জিহ্বা দিয়ে, দাঁত দিয়ে, ঠোঁট দিয়ে, খলক দিয়ে আমরা এই হরফগুলো উচ্চারণ করি। তো যেখান থেকে এই হরফগুলো উচ্চারণ করব সেই স্থানকে বলা হবে মাখরাজ। আমি আবার বলি, আরবি হরফের সঠিক উচ্চারণের স্থানকে বলা হয় মাখরাজ। আর এই আরবি হরফগুলো দাঁত দিয়ে, জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে, গলা দিয়ে, এই বিষয়গুলো দিয়ে উচ্চারিত হয়। তো এখানে দেখুন লেখা আছে আরবি হরফ হচ্ছে 29টি। আরবি হরফ কয়টি? 29টি। আর মাখরাজ হচ্ছে 17টি। মাখরাজ 17টি। তো এটা অবশ্যই মনে রাখবেন, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আর মাখরাজ কাকে বলে? এখানে দেখুন লেখা আছে হরফ উচ্চারণের স্থানকে বলা হয় মাখরাজ, অর্থাৎ আরবি হরফের সঠিক উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আশা করি বুঝতে পারছেন। দেখুন এখানে লেখা আছে 1 নম্বর মাখরাজটা হচ্ছে হামজা এবং হা। দেখুন এটা মাখরাজটা কোথায়? 1 নম্বর মাখরাজ হচ্ছে খলকের শুরু হইতে। খলকের শুরু হইতে আমাদের যে গলার যে নিচের অংশটা, অর্থাৎ ঘাড়ের সাথে যে অংশটা, ওই অংশটাকে বলা হয় খলক। আর এই খলকের শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। আমার সাথে উচ্চারণ করেন, হামজা হামজা, এভাবে হামজা। এই হামজাটা কিন্তু ফাস্ট পড়তে হবে, টান দেওয়া যাবে না। হামজা, এভাবে আমার সাথে উচ্চারণ করেন, হামজা হামজা হামজা। আর এটা হচ্ছে হা। হা নর্মালভাবে পাতলা করে উচ্চারণ করতে হবে, হা। আমি আবার বলি, 1 নম্বর মাখরাজটা হচ্ছে খলকের শুরু হইতে। আর খলকের শুরু হচ্ছে আমাদের গাড়ের সাথে যে গলাটা, ওই গলার অংশটাকে বলা হয় খলকের শুরু। হামজা হা। এই খলকের শুরু হতে উচ্চারিত হবে 2টা হরফ। কি কি? হামজা হা। এইভাবে আমার সাথে পড়েন, হামজা হামজা হা হা। এটা কিন্তু হা বলা যাবে না, মানে এই ধরনের শব্দ বের করা যাবে না, এটা হালকা করে বলতে হবে, হা, এভাবে হামজা হা। তারপর দেখুন 2 নম্বর মাখরাজটা হচ্ছে খলকের মধ্যখান হইতে, অর্থাৎ গলার যে মাঝখান, ওই মাঝখানকে বলা হয় খলকের মধ্যখান। তো খলকের মধ্যখান হইতে কি উচ্চারিত হয়? আইন হা। দেখুন এটা হচ্ছে খলকের মাঝখান থেকে এই আইন এবং হাটা উচ্চারণ করতে হয়। আর এটা নিয়মটা হবে কি, চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করতে হবে। এখানে হচ্ছে হামজা হার মাখরাজ হচ্ছে খলকের শুরু হতে উচ্চারণ হয়,
আর নিয়ম হচ্ছে দুটোই পাতলা হবে, দুটো পাতলা করে নর্মালভাবে উচ্চারণ করব। হামজা হা এভাবে। আর এই দুটো হচ্ছে খলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। আর নিয়ম হচ্ছে গলার মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করতে হবে। দেখুন এভাবে চাপ দিবেন। আইন, আইনের 4 লিপ টান হবে। আমার সাথে পড়েন আইন। আবার বলেন এভাবে চাপ দিয়ে বলতে হবে আইন। তারপর হচ্ছে এই হাটা যখন উচ্চারণ করবেন এইভাবে একটা শব্দ বের করবেন, হা হা এভাবে। দেখুন এটা হচ্ছে হা, নর্মালভাবে বলছি হা গলার শুরু থেকে। আর এটা হচ্ছে গলার মাঝখান থেকে বলতে হবে, তবে নর্মালভাবে বলা যাবে না, একটু চিকন করে চাপ দিয়ে বলতে হবে এভাবে হা হা এভাবে। আবার আমার সাথে বলেন হা। তো আমি আবারও বলি আইন এবং হা, এই দুটার মাখরাজ হচ্ছে গলার মাঝখান থেকে। আর এই দুটার নিয়ম হচ্ছে চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করতে হবে। তারপর হচ্ছে 3 নম্বর মাখরাজ। 3 নম্বর মাখরাজটা হচ্ছে গইন খ। দেখুন এটার মাখরাজ হচ্ছে খলকের শেষ হইতে, খলকের শেষ হইতে, অর্থাৎ গলার শেষ হইতে গইন এবং খটা উচ্চারণ করতে হয়। আর এটা নিয়ম হচ্ছে গইন আর খ যখন উচ্চারণ করবেন অবশ্যই হরফটা কি করতে হবে, মোটা করতে হবে, কারণ গইন খ হচ্ছে মোটা হরফ, এই জন্য হরফগুলো মোটা হবে। তো আমার সাথে উচ্চারণ করেন গইন এভাবে, গ গ এভাবে। গইন বলবেন না, গইন বললে কিন্তু হরফটা মোটা হবে না, বলতে হবে গ মোটা করে গইন এভাবে। আবার বললেন গ গইন খ খ এভাবে। খা বলবেন না, বলবেন খ এভাবে। আমার সাথে আবার পড়েন গইন খ। আবার বলেন গইন খ খ এভাবে। আবার উচ্চারণগুলো একটি খেয়াল করবেন অবশ্যই, গ গ এভাবে মোটা করতে হবে। আর এটা খ খ এভাবে, খ খলার শেষ থেকে, খলকের শেষ থেকে দুটো উচ্চারণ করতে হবে। দেখুন এখানে লেখাই আছে 3 নম্বর মাখরাজটা হচ্ছে খলকের শেষ হইতে, অর্থাৎ গলার শেষ হতে। গইন খ খ। তাহলে এখানে গইনের 4 লিপ টান দিতে হবে আর খতে 1 লিপ টান হবে। আর এই দুটো নিয়ম কি, নিয়ম হচ্ছে গইন এবং খ যখন উচ্চারণ করবেন অবশ্যই একটি হেভি করে মোটা করে উচ্চারণ করতে হবে। গইন খ। আমি আবার বলি 1 নম্বর মাখরাজ খলকে শুরু হইতে, হামজা হা, হামজা হা। নিয়মটা হচ্ছে দুইটা যখন উচ্চারণ করব, অর্থাৎ হামজা হা যখন উচ্চারণ করব পাতলা করে নর্মালভাবে উচ্চারণ করব গলার শুরু থেকে। আর 2 নম্বর মাখরাজটা হচ্ছে খলকের মধ্যখান হইতে, অর্থাৎ গলার মাঝখান হইতে, আইন হা। নিয়ম হচ্ছে যখন আমরা উচ্চারণ করব অবশ্যই গলার মাঝখান থেকে একটু চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করতে হবে। 3 নম্বর মাখরাজটা হচ্ছে খলকের শেষ হতে, গইন খ। নিয়ম হচ্ছে গইন এবং খ যখন উচ্চারণ করব অবশ্যই আমাদের কি করতে হবে, হরফ দুটাকে মোটা করতে হবে, কারণ গইন খ দুটাই মোটা হরফ, এর জন্য হরফও মোটা করতে হবে। গাইন বলা যাবে না, এটাকে আমরা কি বলি, গাইন খা বলি। তো গাইন খা বলা যাবে না, বলতে হবে গইন খ এভাবে। তারপর এখানে দেখুন 4 নম্বর মাখরাজটা হচ্ছে কফ। দেখুন এখানে লেখা আছে 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। এখানে দুটো নুক্তা, এই জন্য এটাকে 2 নুক্তাওয়ালা কফ বলা হয়েছে, কারণ আমরা অনেকে এই কফ আর এই কাফটা দুটো এক করে ফুলি, এই জন্য 2 নুক্তাওয়ালা দিয়ে এখানে কফ বোঝানো হয়েছে। তো কফের মাখরাজটা হবে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, অর্থাৎ জিহ্বার গোড়াটা আপনি উপরে তালুর সঙ্গে লাগাবেন। আর এই কফটা যখন উচ্চারণ করবেন অবশ্যই মোটা করতে হবে, কারণ কফটা মোটা হরফ। দেখুন ক ক এভাবে একটা শব্দ করবেন, কফ 4 টান দিবেন। লাস্টে আপনার উপরে 2 দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে এবং বাতাস বের হবে। আমার সাথে উচ্চারণ করেন
কফ, এভাবে। আবার বলেন কফ। তো কফের মাখরাজটা মুখস্থ করেন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ বলতে হবে। ক ক কফ বলবেন না, বলবেন ক কফ, এভাবে 4 লিপ টান দিয়ে লাস্টে বাতাস বের করবেন। কফ, এভাবে। তারপরে দেখুন 5 নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। দেখুন এটা আমরা জিহ্বার গোড়াটাই উপরে তালুর সঙ্গে লাগাইছি, আর জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া আমরা তালুর সঙ্গে লাগাবো। আর এটা যখন উচ্চারণ করবো অবশ্যই পাতলা করে নর্মালভাবে উচ্চারণ করব। আমার সাথে পড়েন কাফ, এভাবে। দেখুন দুটো হরফ কিন্তু সেম না, এটা হচ্ছে ক কফ, এভাবে। আর এটা হবে কাফ, লাস্টে এক হবে, বাতাস বের হবে দুটাই। দেখুন আবার বলেন কফ, আর এটা হবে কাফ। নর্মালভাবে পাতলা সুরে এই কাফটা উচ্চারণ করতে হবে। তারপর দেখুন 6 নম্বর মাখরাজ জিম শিন ইয়া। জিম শিন ইয়া তিনটা মাখরাজ কিন্তু এক জায়গা থেকে উচ্চারণ হবে। মাখরাজটা হচ্ছে জিহ্বার মধ্যখান, অর্থাৎ জিহ্বার যে মাঝখানে যে অংশটা, ওই মাঝখানটা তার বরাবর উপর তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। দেখুন আপনি অবশ্যই জিহ্বার মধ্যখানটা উপর তালুর সঙ্গে লাগাবেন। জিম, এভাবে। জি জি, এভাবে যখন উচ্চারণ করবেন অবশ্যই একটু শক্ত করে উচ্চারণ করবেন। জিম, লাস্টে দুই ঠোঁট বন্ধ হয়ে যাবে, মিলে যাবে, 4 লিপ টান দিবেন। জিম। তারপর যখন শিনটা উচ্চারণ করবেন একটু এই ধরনের একটা শীষ বের করবেন, এভাবে শিন। আবার বলেন আমার সাথে শিন। আবার এভাবে শব্দ করেন শিন। তারপর ইয়া ইয়া, এভাবে। ইয়া বলা যাবে না, বলতে হবে ইয়া। আমরা অনেকেই জিম এবং শিন যখন উচ্চারণ করি অবশ্যই জিহ্বার মধ্যখান উপর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করি, তবে ইয়ার ক্ষেত্রে কিন্তু আমরা জিহ্বার মধ্যখান উপর তালুর সঙ্গে লাগাই না। তো অবশ্যই আপনাকে জিম এবং শিনের মতোই এই ইয়াটা জিহ্বার মধ্যখান উপর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। আমার সাথে পড়েন, কারণ তিনটা মাখরাজ জিহ্বার মধ্যখান উপর তালুর সঙ্গে লাগিয়ে, জিম শিন ইয়া। তো অবশ্যই আপনাকে ইয়াও লাগাতে হবে। আমরা কিন্তু ইয়া লাগাই না, এজন্য আমাদের ইয়ার উচ্চারণটা সুন্দর হয় না। তো অবশ্যই আপনি ইয়ার উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখানে উপর তালুর সঙ্গে লাগাবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার উচ্চারণটা সুন্দর হবে। আবার আমার সাথে পড়েন জিম, এভাবে। আবার বলেন জি জিম। তারপর এভাবে শব্দ করেন শিন। তারপর ইয়া ইয়া, এভাবে। আবার বলেন ইয়া। দেখুন জিম এবং শিনের 4 আলিফ টান হবে, আর ইয়াতে 1 আলিফ টান হবে। তো জিমের মাখরাজটা হচ্ছে জিহ্বার মধ্যখান উপর তালুর সঙ্গে লাগিয়ে, আর নিয়মটা হচ্ছে এটা যখন উচ্চারণ করবো অবশ্যই একটু শক্ত করবো, নর্মালভাবে উচ্চারণ করব। জিম, এভাবে। জিম বলবো না, অর্থাৎ যখন আমরা জিমটা উচ্চারণ করব আমাদের জিহ্বার দাঁতে লাগাবো না, জিহ্বার কোনো অংশ দাঁতে লাগবে না। ঠিক একইভাবে শিন যখন উচ্চারণ করব জিহ্বার কোনো অংশ দাঁতে লাগবে না। অর্থাৎ আমরা যখন জিমটা উচ্চারণ করি আমরা জিহ্বাটা দাঁতে লাগিয়ে ফেলি, তো লাগানো যাবে না। আর শিন উচ্চারণ করার সময় আমরা লাগাই না, অবশ্যই জিহ্বার মধ্যখান উপর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করি। কিন্তু জিম উচ্চারণ করার সময় আমরা জিম বলি, জিম। জিম বলা যাবে না, বলতে হবে জিম বলতে হবে। আমি আবার বলি, যখন আপনি জিমটা উচ্চারণ করবেন জিহ্বার কোনো অংশে কোনো দাঁতে লাগবে না, অর্থাৎ জিহ্বার আগা নিচে দাঁতে কিংবা উপরে দাঁতের কোনো দাঁতের সাথে লাগবে না। আপনাকে শুধুমাত্র জিহ্বার মধ্যখানটা উপর তালুর সঙ্গে লাগিয়ে জিমটা উচ্চারণ করতে হবে। আর একটু শক্ত করে উচ্চারণ করবেন জিম, এভাবে। শিনটা যখন উচ্চারণ করবেন নর্মালভাবে উচ্চারণ করবেন, আগে বাতাস বের করবেন, এভাবে শব্দটা বের করবেন, এভাবে। তারপর উচ্চারণটা করবেন শিন। আর ইয়াটা ঠিক একইভাবে জিহ্বার মধ্যখান উপর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন ইয়া ইয়া, হালকা নর্মালভাবে উচ্চারণ করবেন।
ইয়া, এভাবে। তো দেখুন 4 নম্বর মাখরাজটা হচ্ছে কফ। আর কফটা যখন উচ্চারণ করব জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। আর এটা নিয়ম হচ্ছে যখন আমরা কফ উচ্চারণ করব আমরা কি করব, কফটা মোটা করবে, ক ক এভাবে একটা শব্দ বের করে উচ্চারণ করতে হবে, কফ। ঠিক সেমভাবে কাফ হবে, তবে কাফ কিন্তু কফের মতো মোটা হবে না, কাফটা পাতলা হবে, কাফ, এভাবে। তারপরে হচ্ছে দদ। দেখুন দদ কিন্তু একটু কঠিন, আমরা কিন্তু অনেকে দদের মাখরাজটা বুঝি না, এজন্য দদটা উচ্চারণ করতে পারি না। আমি দদের ক্ষেত্রে আগেই বলি, যখন আপনি দদটা উচ্চারণ করবেন অর্থাৎ 7 নম্বর মাখরাজটা যখন আপনি উচ্চারণ করবেন, আপনার জিহ্বাটা মানে জিহ্বার আগাটা সামনের দাঁতের সাথে লাগবে না। অর্থাৎ আমাদের যে সিঙ্গেল দাঁতগুলো আছে, একটা একটা যে দাঁতগুলো আলাদা করা আছে সিঙ্গেল দাঁতগুলা, জিহ্বার কোনো অংশ অর্থাৎ জিহ্বার আগা কিংবা জিহ্বার গোড়া কোনো অংশে সিঙ্গেল দাঁতের সাথে লাগানো যাবে না। তাহলে কি করতে হবে, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার সাইড অর্থাৎ জিহ্বার ভিতরের সাইডটা উপরের মাড়ি দাঁতের সাথে লাগাতে হবে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের সঙ্গে লাগিয়ে এর দদটা মোটা করে উচ্চারণ করতে হবে। দেখুন এখানে লেখা আছে 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। মাড়ি দাঁত মানে কি, যে দাঁতগুলো ডাবল জট লাগানো যে দাঁতগুলা, ওই দাঁতগুলা বলা হয় মাড়ির দাঁত। উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগে। আপনি যে কোনো সাইড লাগাতে পারেন, ডাইন সাইডও লাগাতে পারেন, বাম সাইডও লাগাতে পারেন, ওটা সমস্যা নেই, কিন্তু আপনাকে লাগাতে হবে। আপনি ডাইন সাইড এবং বাম সাইড উভয় সাইডে একসাথে লাগাতে পারেন, আবার আলাদা আলাদা করে লাগাতে পারেন, তবে আপনাকে লাগাতেই হবে। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। ডাইন সাইড কিংবা বাম সাইড একসাথে লাগাবেন, অথবা আলাদা আলাদা করে ডাইন সাইডে লাগিয়ে উচ্চারণ করতে পারেন, আবার বাম সাইডে লাগিয়ে উচ্চারণ করতে পারেন। তবে আপনাকে কি করতে হবে, জিহ্বার গোড়াটা অবশ্যই উপরে মাড়ি দাঁতের সঙ্গে লাগাতে হবে, সিঙ্গেল কোনো দাঁতে লাগানো যাবে না। দেখুন দে লাস্টে কলকলো হবে, ল ল এভাবে, ল ল এভাবে, দ হবে না, ল হবে। তো মাখরাজটা হচ্ছে 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। আর নিয়মটা হচ্ছে যখন আপনি দদটা উচ্চারণ করবেন অবশ্যই আপনার কোনো জিহ্বার কোনো অংশ সিঙ্গেল দাঁতের সাথে লাগবে না, অবশ্যই আপনাকে মাড়ি দাঁত লাগাতে হবে জিহ্বার গোড়া, এবং যখন উচ্চারণ করবেন হরফটা মোটা করে উচ্চারণ করতে হবে। দদটা কি হবে, মোটাও হবে, পাতলা হবে না, নর্মালভাবে উচ্চারণ করা যাবে না, মোটা করে উচ্চারণ করতে হবে। আমার সাথে পড়েন, ল এভাবে। আবার বলেন, ল ল লাস্টে কলকলা হবে, দ এভাবে। দোয়াদ বলবেন না, দোয়াদ হবে না, অর্থাৎ ঠোঁট গুলো হবে না। যখন দদ উচ্চারণ করবেন ঠোঁট গুলো করা যাবে না, আমরা অনেকেই দোয়াদ এভাবে বলি, ঠোঁট গোল করে উচ্চারণ করি, ঠোঁট গোল হবে না। আবার আমার সাথে উচ্চারণ করেন, ল এভাবে। তারপরে 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার সাইডটা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। অর্থাৎ সামনের উপরে যে কোনো এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়, লাম এভাবে, লা। এটা নর্মাল হবে, নিয়মটা হচ্ছে যখন লামটা উচ্চারণ করবেন নর্মালভাবে পাতলা করে উচ্চারণ করবেন, লাম এভাবে। আবার বলি, 8 নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, লাম এভাবে। তারপরে 9 নম্বর মাখরাজটা দেখুন, জিহ্বার আগা। 9 নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে, অর্থাৎ জিহ্বার আগাটা উপরের যে তালুটা, জিহ্বার যে অংশ ওটাকে তালু বলা হয়, ওই তালুতে লাগবে। আর যখন নুনটা উচ্চারণ করবেন অবশ্যই ঠোঁটটা কি হবে, গোল হবে, গোল করতে হবে, নুন। যেখান থেকে উচ্চারণ করবেন শেষে সেখানে গিয়ে জিহ্বাটা লাগবে, নুন এভাবে। ঠোঁট কিন্তু অবশ্যই গোল করতে হবে। আমার সাথে উচ্চারণ করেন, নুন এভাবে। আবার বললেন, নুন এভাবে। দেখুন তাহলে 7 নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দে। আর একটা নিয়ম হচ্ছে যখন উচ্চারণ করবো অবশ্যই মোটা করতে হবে উচ্চারণটা, আর জিহ্বাটা কোনো সিঙ্গেল দাঁতের সাথে লাগানো যাবে না, আর অবশ্যই লাস্টে কলকলা হবে। আর 8 নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের সঙ্গে লাগিয়ে। নিয়ম হচ্ছে যখন আমরা লামটা উচ্চারণ করবো অবশ্যই হালকা নর্মালভাবে উচ্চারণ করবো, লাম।
আর 9 নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা তার বরাবর পুরো তালুর সঙ্গে লাগিয়ে। আর নিয়মটা হচ্ছে যখন আমরা নুনটা উচ্চারণ করবো অবশ্যই ঠোঁটটা গোল করব, আর অবশ্যই এটা নর্মাল হবে, পাতলা করে উচ্চারণ করতে হবে, নুন এভাবে। তারপর 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ, মানে জিহ্বার আগার উল্টা পিঠ। আমরা কিন্তু 9 নম্বর মাখরাজ শিখছিলাম জিহ্বার আগা উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা নুনটা উচ্চারণ করছিলাম। আর 10 নম্বর মাখরাজটা হবে জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। এখানে উল্টা পিঠটা লেখে নাই, যাক আপনার উল্টা পিঠ বলবেন, জিহ্বার আগার উল্টা পিঠ, উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র এভাবে। রা হবে না, কি হবে? র। আর রটা যখন উচ্চারণ করবেন অবশ্যই কি করতে হবে? মোটা করতে হবে, মোটা করে উচ্চারণ করতে হবে, র র এভাবে। র একটু হেভি করে গাঢ় করে মোটা করে উচ্চারণ করতে হবে, র। আমার সাথে আবার বলেন, র র এভাবে। তারপরে 11 নম্বর মাখরাজ দেখুন তিনটা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। দেখুন ত দাল তা। এখানে তিনটা মাখরাজ যদিও সেম কিন্তু তিনটা নিয়ম আলাদা। দেখুন তর নিয়মটা হচ্ছে মোটা করতে হবে, হরফটা যখন উচ্চারণ করব তখন অবশ্যই মোটা করব, অর্থাৎ জিহ্বার আগাটা যখন আমরা উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো একটু জোর দিয়ে শক্তি খাটিয়ে লাগাতে হবে, প এভাবে, প প এক লিপ টান দিব। আর দালটা যখন লাগাবো হালকা করে লাগাবো, অর্থাৎ দাল উচ্চারণ করার সময় আমরা পাতলা করব, নরমভাবে উচ্চারণ করব, দাল। ঠিক তারটাও দালের মতো হবে, জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, তবে পাতলা করে নর্মালভাবে আমরা উচ্চারণ করব, তা তা এভাবে। তাহলে এটা হচ্ছে প। এটা যখন উচ্চারণ করব অবশ্যই গাঢ় হবে, মোটা করে উচ্চারণ করতে হবে, প প। আর তা এবং দাল যখন উচ্চারণ করবো পাতলা করে উচ্চারণ করব, দাল। দাল চার টান হবে, তা তা এভাবে। তো আমি আবারও বলি, 11 নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে প দাল তা এই তিনটা হরফ উচ্চারণ করতে হয়, তবে তটা মোটা হয় আর তা দাল পাতলা করে উচ্চারণ করতে হবে। তোমার সাথে আবারও হরফগুলো প্র্যাকটিস করেন, প প আবার বলেন প, তারপর দাল, আবার বলেন দাল, তারপর তা। তারপর দেখুন 12 নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের, অর্থাৎ সামনের নিচে যে দাঁতগুলো আছে ওই দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। 11 নম্বর মাখরাজ ছিল জিহ্বার আগা সামনের উপরে যে দাঁতগুলো, উপরে দাঁতগুলো আসলে উপরে যে দুটা দাঁত আমাদের বড় দাঁত, ওই সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, অর্থাৎ ওই বড় দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে প দাল তা উচ্চারণ করছি। আর 12 নম্বর হচ্ছে জিহ্বার আগা সামনে নিচে, নিচে যে দুটি বড় দাঁত আছে ওই নিচে দুই দাঁতের আগার সঙ্গে অথবা ওই দুই দাঁতের মাঝখানে লাগিয়ে উচ্চারণ করতে হবে, সদে। দেখুন স এভাবে শব্দ বের করবেন, আগে সদটা মোটা করতে হবে, নিয়ম হচ্ছে সদ মোটা হবে, সদে এভাবে। আর একটা হবে এভাবে। যখন আপনি সিনটা উচ্চারণ করবেন এভাবে শব্দ করবেন, সিন। আমার সাথে বলেন সিন। তারপর ঝা ঝা। দেখুন তিনটা মাখরাজ যদিও সেম কিন্তু নিয়ম আলাদা। সদের নিয়মটা হচ্ছে যখন আপনি সদ উচ্চারণ করবেন অবশ্যই এটা এভাবে মোটা শব্দ করবেন এবং মোটা করে উচ্চারণ করবেন, সদে লাস্টে কলকলা হবে, সদে এভাবে আপনি মোটা করে এই সদটা উচ্চারণ করতে হবে। আর সিনটা যখন উচ্চারণ করবেন অবশ্যই নর্মালভাবে উচ্চারণ করতে হবে, তবে পাতলা হবে, এভাবে নর্মালভাবে পাতলা করে উচ্চারণ করতে হবে, সিন। আমরা অনেকেই সদ এবং সিনের দুটো কিন্তু উচ্চারণ সেম করে ফেলি, তো সদ এবং সিনের উচ্চারণ সেম হবে না। মাখরাজ যদিও এক, জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের মাঝখানে লাগবে অথবা আগে যাই বলেন সেখানে লাগে, কিন্তু সদ মোটা হয় আর সিন পাতলা হয়। সদ উচ্চারণটা দেখুন সদ, আর সিনটা হবে সিন এভাবে। আর ঝাটা যখন উচ্চারণ করবেন অবশ্যই একটু শক্ত করে উচ্চারণ করবেন,
ঝা ঝা এভাবে যা বলবেন না। আমরা যখনই ঝা উচ্চারণ করি জিহ্বার মধ্যখান উপর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করি, যা বলি। তো জিহ্বার মধ্যখান কিন্তু উপর তালুর সঙ্গে লাগাবেন না, আপনি জিহ্বার আগাটা নিচে দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, অর্থাৎ নিচে দুই দাঁতের মাঝখানে অথবা আগায় অথবা গোড়া যাই বলেন এই নিচে দাঁতের সাথে আপনি লাগাবেন ঝা এভাবে। তো আবারও বলি, সদ যখন উচ্চারণ করবেন অবশ্যই একটু মোটা করে উচ্চারণ করবেন, সদ। সিন যখন উচ্চারণ করবেন একটা শব্দ বের করবেন, এভাবে শব্দ বের করে পাতলা করে উচ্চারণ করবেন, সিন। আর ঝাটা যখন উচ্চারণ করবেন অবশ্যই জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, বা নিচের দাঁতের আগার সঙ্গে বা মাঝখানে যাই বলেন আপনাকে নিচের দাঁতের সাথে লাগাতে হবে এবং একটু শক্ত করে উচ্চারণ করতে হবে, ঝা এভাবে ঝা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে দেখুন 13 নম্বর মাখরাজ। 13 নম্বর মাখরাজ হচ্ছে ল জাল সা। দেখুন 11 এবং 13 দুটোর মাখরাজ কিন্তু সেমই। 11 নম্বর মাখরাজটা ছিল হচ্ছে জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, আমরা গোড়ার সঙ্গে লাগিয়ে ত দাল তা উচ্চারণ করছি। আর 13 নম্বর মাখরাজটা হবে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, অর্থাৎ আগারটা লাগিয়ে আমরা উচ্চারণ করব। এটা লাগছে গোড়ায় আর এটা লাগবে জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে একটা দেখুন ল ল এভাবে, ঝ বলা যাবে না। আমরা যখন জটা উচ্চারণ করি জিহ্বার আগা নিচে দাঁতের সাথে লাগিয়ে ফেলি, নিচে দাঁতের সাথে লাগিয়ে কিন্তু এই তিনটা হরফ উচ্চারণ করা যাবে না। অবশ্যই আপনাকে জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। আর ল যেহেতু মোটা হরফ এই জন্য লটা মোটা করে উচ্চারণ করতে হবে, ল এভাবে। আমার সাথে পড়েন ল ল ল এভাবে। আর জাল ঠিক একইভাবে হবে, অর্থাৎ জ্বর মতোই মাখরাজ সেম হবে, তবে জাল পাতলা হবে, জাল এভাবে। তো জাল বলা যাবে না। যখন আপনারা জাল উচ্চারণ করবেন অবশ্যই জিহ্বার আগা উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন, তবে নিচে দাঁতের সাথে লাগাবেন না, হালকা করে উচ্চারণ করবেন, জাল। আমার সাথে আবার বলেন জাল এভাবে, আবার বলেন জাল। তারপর হচ্ছে সা, সা হবে না, অর্থাৎ একই কথা নিচে দাঁতের সাথে লাগানো যাবে না, অবশ্যই আপনাকে উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে, সা এভাবে। আর সাটা যখন উচ্চারণ করবেন অবশ্যই নরম বাতাস বের করবেন, আগে বাতাসটি বের হবে, সা এভাবে। আবার আমার সাথে পড়েন 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়, ল। যখন জটা উচ্চারণ করবেন অবশ্যই জিহ্বার আগা উপর দাঁতের আগার সঙ্গে লাগাবেন, একটু জোর দিয়ে লাগাবেন, মোটা করে উচ্চারণ করবেন, ল ল এভাবে। আর জাল সা যখন উচ্চারণ করবেন এত জোর দিয়ে লাগাতে হবে না, হালকা করে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করবেন, জাল সা এভাবে। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট। আমাদের নিচে যে ঠোঁটটা ওই ঠোঁটের মাঝখানটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, অর্থাৎ উপর দুই দাঁতের আগা নিচের ঠোঁটের সাথে লাগিয়ে ফাট উচ্চারণ করতে হবে। আর নিয়ম হচ্ছে যখন ফাট উচ্চারণ করবেন অবশ্যই বাতাস বের করে উচ্চারণ করবেন আর এটা পাতলা করে উচ্চারণ করবেন। আমার সাথে পয়েন্ট ফা এভাবে নর্মালভাবে উচ্চারণ করবেন, ফা ফা এভাবে। আবার বলেন 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়, ফা ফা এভাবে। তারপর হচ্ছে 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হতে ওয়াও বা মিম উচ্চারণ করতে হয়, অর্থাৎ দুই ঠোঁট থেকে এই তিনটে হরফ উচ্চারণ হয়, ওয়াও বা মিম। তো ওয়াও যখন উচ্চারণ করবে ঠোঁটটা গোল করতে হবে, প্রথম ঠোঁট গোল হবে আবার শেষ ঠোঁট গোল হবে, ওয়াও এভাবে দুই ঠোঁট গোল করে ওয়াও উচ্চারণ করতে হবে। আমার সাথে বলেন ওয়াও, চার টান হবে। আর বাটা যখন উচ্চারণ করবো দুই ঠোঁট নর্মালভাবে সাধারণভাবে মিলাইয়ে উচ্চারণ করব, বা পাতলা করে। মিমটা ঠিক একইভাবে দুই ঠোঁটের শুকনো অংশে মিলাই আমরা মিমটা উচ্চারণ করব, মিম। তো ওয়াও এবং মিমের 4 লিটান হবে আর বাতে 1 লিটান হবে। তো এই হচ্ছে 15টি মাখরাজ। আশা করি আপনারা এই 15টি মাখরাজ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর বাকি যে দুটি মাখরাজ আছে একটা হচ্ছে গুন্নার মাখরাজ আর একটা হচ্ছে মাদের মাখরাজ। আমি বলি এখানে দেখুন
16 নম্বর মাখরাজটা হচ্ছে মুখের খালি জায়গা হইতে মদ হরফ পড়া যায়, অর্থাৎ মুখের খালি জায়গা থেকে আমরা মদ হরফ পড়ি। তো এই জন্য এখানে 16 নম্বর মাখরাজটা দিছে যে মুখের খালি জায়গা হইতে মদ হরফ পড়া যায়। মদ হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ জবরের পর যদি খালি আলিফ আসে তাহলে তাকে মদ হরফ বলা হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের পর যদি জজমালা ওয়াও আসে এভাবে তাহলে তাকে মদ হরফ বলা হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া আসলে, জেরের বাম পাশে জজমালা ইয়া আসলে তাকে মদ হরফ বলা হবে। মদ হরফ হলে এক লিপ টেনে পড়তে হয়, যেমন বা, বি, বু, অর্থাৎ বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা, বি, বু, এভাবে আমরা মুখের খালি জায়গা থেকে এই মদ হরফগুলো পড়বে। এটা হচ্ছে 16 নম্বর মাখরাজ। আর 17 নম্বর মাখরাজ হচ্ছে নাকের বাঁশি হয়তো, অর্থাৎ নাকের ভেতর হইতে নাকের বাঁশি হয়তো গুন্না উচ্চারিত হয়, যেমন আম্মা, আন্না, অর্থাৎ মিমা অথবা নুনে যদি তাসির থাকে তাহলে গুন্না করতে হয়। আর এই গুন্নাটা হচ্ছে কয় নম্বর মাখরাজে? 17 নম্বর মাখরাজে। আর এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। হরকতের পর মিমের উপরে তাসদিদ অথবা হরকতের পর নুনের উপরে তাসদিদ থাকলে তাকে গুন্না করে পড়তে হয়। আর গুন্না অবশ্যই কী করতে হবে? নাকের বাঁশি হয়তো উচ্চারণ করতে হয়। এই যে এই যে ধরে রাখছি, এটাকে বলা হয় গুন্না। আম্মা, আন্না, এভাবে আমরা এই 17 নম্বর মাখরাজটা উচ্চারণ করব। তো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে প্রত্যেকটা হরফের মাখরাজগুলো খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং কিভাবে উচ্চারণ করতে হয়, কোন হরফগুলো মোটা হবে, কোন হরফগুলো পাতলা হবে, কিভাবে উচ্চারণ হয়, এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমি আবারও এখান থেকে বলি, দেখুন মোটা হরফ হচ্ছে 7টি, মোটা হরফ 7টি। কি কি? গইন এবং খ হচ্ছে মোটা হরফ, কফ মোটা হরফ, তারপর হচ্ছে দদ মোটা হরফ, ত মোটা হরফ, সদ মোটা হরফ এবং জ মোটা হরফ। এই 7টি হচ্ছে মোটা হরফ। এই 7টি যখন আপনি উচ্চারণ করবেন অবশ্যই সব সময় কী করবেন? মোটা করে উচ্চারণ করবেন। আর বাকিগুলো আমি যেভাবে নিয়ম বলে দিয়েছি সেভাবে আপনারা উচ্চারণ করবেন। তো এখন আমি আবারও একবার প্রথম থেকে পড়ে যাই, আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়ার ট্রাই করবেন, আর অবশ্যই এগুলো মুখস্থ করে ফেলবেন। 1 নম্বর মাখরাজ খলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ খলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ খলকের শেষ হইতে গাইন খ। 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরে তলের সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিব্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তলের সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ, অর্থাৎ মধ্যখান যেভাবে পেঁচাই দিচ্ছে এই জন্য এটাকে বলা হয়েছে মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তলের সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লদ। 8 নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ জিব্বার আগার পিঠ অথবা উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। 11 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। 12 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া অথবা সামনের নিচে 2 দাঁতের মাঝখানে লাগাইয়া সদ সিন ঝা। 13 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ল
জাল সা। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মধ্যের হরফ পড়া যায়। মধ্যের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া হইলে মধ্যের হরফ হয়। মধ্যের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন বা বু বি। 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, যেমন আম্মা আন্না। তো এইভাবে আপনারা প্রত্যেকটা হরফ সুন্দর করে বুঝতে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।